ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজ আপনি শুনবেন এডওয়ার্ড ফ্রেডরিক বেনসনের কাহিনী দি গার্ডেনার। হিউয়ের চরিত্রে অপূর্ব, মার্গারেটের ভূমিকায় রীতি, গল্প পাঠে এবং চাকরের চরিত্রে সায়ন, অনুবাদ, নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে এডওয়ার্ড ফ্রেডরিক বেনসনের কাহিনী দি গার্ডেনার। আমার দুই বন্ধু হিউ গ্র্যাঞ্জার এবং তার স্ত্রী ক্রিসমাসের ছুটিতে 1 মাসের জন্য একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। তারা ছুটি কাটানোর জন্য যে বাড়িতে উঠেছিল, আমরা সেই বাড়িতেই এই অদ্ভুত ঘটনাটার সাক্ষী হয়েছিলাম। ওদের সাথে 15 দিন ছুটি কাটানোর জন্য যখন ওরা আমাকে ইনভাইট করল, আমি বেশ উৎসাহের সাথে সম্মতি জানিয়েছিলাম। আমি আগেই জানতে পেরেছিলাম ওরা যেখানে যাচ্ছে সেটা এই দেশের বেশ নামকরা, স্বাস্থ্যবান এবং মনোরম প্রান্ত। তাছাড়া আমাকে আরও যেটা আকর্ষিত করেছিল সেটা হলো ওখানকার চমৎকার গল্ফ মাঠগুলো। আমাদের আগে থেকেই ঠিক করা ছিল যে হিউ আর আমার বেশিরভাগ সময়টা গল্ফ খেলেই কাটবে। আর যেহেতু মার্গারেট খেলাটা পছন্দ করে না, তাই আমাদের মধ্যে সে নাক গলাতে আসবে না। সেখানে যখন পৌঁছলাম তখনও কিছুটা দিনের আলো রয়েছে। আমার বন্ধুদ্বয় বাড়িতে না থাকায় আমি আশপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। একটা উঁচু জায়গার উপর দক্ষিণ দিকে মুখ করে বাড়িটা দাঁড়িয়ে আছে। বাড়িটার সামনে কিছুটা বাগানও রয়েছে। তারপর 2-1 একর ঘাসের জমি নেমে গেছে একটা হেঁটে পার হওয়া ব্রিজের আঁকাবাঁকা নদী পর্যন্ত। তার ঠিক পাশেই রয়েছে সবজি বাগানে ঘেরা একটা কুটির, এবং তারও ওপাশে ঘাস জমির মধ্যে দিয়ে রাস্তাটা বাঁশের বেড়া পেরিয়ে হেঁটে পেরোনো ব্রিজের ওপর দিয়ে সোজা চলে গেছে। এখানকার ম্যাপটা আমার বেশ ভালোভাবেই জানা, তাই ওই রাস্তাটা যে সোজা 1/2 মাইল দূরে গল্ফের মাঠ পর্যন্ত যাওয়ার শর্টকাট তা বেশ ভালো করেই বুঝতে পারলাম। কুটিরটা জমিদারদের একটা ছোট্ট জমির ওপরে ছিল। বুঝতে অসুবিধে হলো না যে সেটা একটা মালির ঘর, কিন্তু আমার এই ভাবনাটায় একটু খটকা লাগলো যখন বুঝতে পারলাম কুটিরটা খালি। এখানকার সন্ধ্যের আবহাওয়া বেশ ঠান্ডা, কিন্তু এখনো চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না। আরও কাছে যেতে মনে হলো ওই কুটিরটার মধ্যে এমন একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা অন্যান্য সাধারণ ঘরবাড়ি দেখলে আমাদের মনে হয় না। কুটিরের কোথাও জনজীবনের চিহ্ন মাত্র নেই, যদিও সেটাকে দেখলে মনে হয় নতুন ভাড়াটেদের জন্য একেবারে প্রস্তুত। অন্তত বাগানের নতুন রং করা খুঁটিগুলো তারই প্রমাণ দিচ্ছে। কিন্তু ফুলের গাছগুলোর কোনো যত্ন করা হয়নি। আগাছাগুলো এখনো অপরিষ্কার হয়ে রয়েছে। সামনের দরজার পাশেই ক্রিসেন্থেমামের ফুলগুলো এখনো গাছেই শুকিয়ে রয়েছে। এইসব চিন্তাভাবনা শুধুমাত্র কয়েক মুহূর্তের জন্যই আমার মাথার মধ্যে ঘুরপাক খেল। কুটিরটার পাশ দিয়ে যাওয়ার সময় আমি সেখানে দাঁড়ালাম না। ঝোপঝাড়ে ঢাকা মাঠগুলো দিয়ে ওপরে উঠতে লাগলাম। জায়গাটা চিনতে আমার খুব একটা ভুল হয়নি, কারণ আমার ঠিক সামনেই আমি ক্লাব হাউসটা দেখতে পেলাম। হিউ নিশ্চয়ই এখন বাড়ি ফিরে যাবে, ফলে আমিও ওর সাথেই বাড়ি ফিরতে পারবো। কিন্তু ক্লাবে পৌঁছে জানতে পারলাম যে 5 মিনিট আগেই মিসেস গ্র্যাঞ্জার এসেছিলেন এবং তার স্বামীকে নিয়ে গেছেন। ফলে আমি যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে চললাম। কিন্তু একজন গল্ফ প্লেয়ারের মতো আমি 17 এবং 18 নম্বরের গর্তের পথটা চিনতে পারি কিনা দেখার জন্য একটা অন্য পথ ধরলাম। শীতের সন্ধ্যায় আলো খুব তাড়াতাড়ি কমে আসছে। ফেরার পথে যখন ব্রিজ পার হলাম তখন অন্ধকার ঘনিয়ে এসেছে।
আমার ঠিক ডান দিকে রাস্তার ধারেই কুটিরটা। সূর্যাস্তের আলোয় তার চুনকাম করা সাদা দেওয়াল চকচক করছে। চোখ ফিরিয়ে সরু কাঠের ব্রিজটার দিকে তাকানোর সময় মনে হলো কুটিরের জানালা দিয়ে যেন আলো দেখা যাচ্ছে। ফলে আমি যে ভেবেছিলাম ওখানে কেউ থাকে না, সেটা ভুল। কিন্তু আবার সেদিকে ভালো করে তাকাতেই বুঝলাম যে ভুল তখন হয়নি, এখন হয়েছিল। পশ্চিম আকাশে সূর্যের লাল আলো কাছে প্রতিফলিত হয়ে আমার ভ্রম সৃষ্টি হয়েছিল, কারণ গোধূলির অস্পষ্ট আলোয় কুটিরটা আবার আগের মতোই জনশূন্য মনে হচ্ছে। তবু আমি বাঁশের বেড়াটার পাশেই দাঁড়িয়ে পড়লাম। কেন দাঁড়ালাম তার কোনো সঠিক কারণ বলতে পারবো না। বাইরে থেকে যদিও ওটা সম্পূর্ণ ফাঁকা জনশূন্য মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অজানা ইঙ্গিত বারবার জানান দিচ্ছে যে ওর মধ্যে নিশ্চয়ই কেউ আছে, তবে লোকজন কাউকেই দেখা যাচ্ছে না। এবার আমার মনে একটা নতুন চিন্তা এলো। হয়তো আমি কুটিরটার সামনে দাঁড়িয়েছি বলে কাউকে দেখতে পাচ্ছি না, কুটিরের পেছনে নিশ্চয়ই কেউ রয়েছে। একটা অদ্ভুত কৌতূহল আমাকে পেয়ে বসল। ওখানে কেউ থাকে কিনা সেটা আমাকে এখনই জানতে হবে। যদি সত্যিই কেউ থাকে, তাকে কি বলবো সেটাও মনে মনে ঠিক করে নিলাম। যদি কারো সাথে দেখা হয়, তাহলে আমার গন্তব্যস্থলের ঠিকানা তার কাছে জানতে চাইব। আশা করি যাওয়ার সময় সে আমাকে লক্ষ্য করেনি। এইসব ভেবে বাগানটা পার হয়ে দরজায় টোকা দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। দ্বিতীয়বার আবার টোকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর দরজার শেকলে চোখ পড়তে দেখতে পেলাম সেটা তালা দেওয়া। অগত্যা মনের কৌতূহল নিবারণ না করেই ফিরে এলাম। মনে মনে ভাবলাম নিশ্চয়ই ওখানে কেউ থাকে না। আসলে বর্তমানে আমার অবস্থা ছিল সেই ব্যক্তির মতো, যে কোনো কিছু আশা করার পর সেই আশা পূর্ণ হয়ে গেলে নিজেই হতভম্ব হয়ে যান। কিন্তু এত সবের পরেও আমার মনের অস্বস্তিটা কিছুতেই গেল না। যখন বাড়ি পৌঁছলাম, তখন আমার 2 নিমন্ত্রণদাতাই ফিরে এসেছেন। ডিনারের আগে সন্ধ্যের 1.5-2 ঘন্টা বেশ আনন্দে গল্পগুজবে কেটে গেল। গল্ফ, রাজনীতি, রান্নাবান্না, মাউন্ট এভারেস্ট জয়ের সম্ভাবনা, ট্যাক্স, যে কোনো কিছু আলোচনা নিয়েই গ্র্যাঞ্জার দম্পতির বেশ আগ্রহ। আসলে নানা ধরনের কথা বলতে বলতে কোনো একটা টপিকে বেশ খানিকক্ষণ আলোচনা করা যায়। মাউন্ট এভারেস্ট জয়ের সম্ভাবনা এবং ট্যাক্সের আলোচনা থেকে আমাদের বর্তমান আলোচনার টপিক ভূত প্রেতে এসে থামল। অবশ্য থামল বললে ভুল বলা হবে, আসলে কথাবার্তা আরও গাঢ় হলো। একসময় হিউ বলল, আরে মার্গারেট তো পাগল হতে চলেছে, কারণ আজকালও প্ল্যানচেট করা আরম্ভ করেছে। শুনেছি যদি একটানা 6 মাস কেউ প্ল্যানচেট করে, তাহলে অত্যন্ত দক্ষ ডাক্তার ও সজ্ঞানে তাকে পাগলের সার্টিফিকেট দেবে। মার্গারেটের অবশ্য বেডলাম যেতে এখনো 5 মাস বাকি আছে। ওতে কি আদৌ কোনো কাজ টাজ হয়? হ্যাঁ, অনেক মজার মজার কথা বলে। এমন সব কথা বলে যা কখনো আমার মাথায় আসেনি। তুমি একটু ধৈর্য ধরো, আজ রাতেই একবার বসবো। না 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 না, আজ রাতে না, একটা দিন অন্তত বাদ দাও। মার্গারেট অবশ্য হিউয়ের কথায় কোনো আমল দিল না। সে বলতে লাগলো, প্ল্যানচেটে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ কোনো না কোনো জবাব তোমার মনের মধ্যেই থাকে। ধরো যদি প্রশ্ন করি কাল দিনটা পরিষ্কার থাকবে কিনা, তাহলে হয়তো ইচ্ছে করে ঠেলে না দিলেও আমি পেন্সিলটা ঘুরিয়ে লিখে ফেলি হ্যাঁ। আর সেই দিনই বৃষ্টি হয়, তাই তো? বাজে বকো না তো, সব সময় হয় না। আসলে মজা হলো পেন্সিলটাকে তার খুশি মতো লিখতে দেওয়া। প্রায় পেন্সিল সশব্দে নিজের ইচ্ছেতেই লিখে চলে, যদিও বেশিরভাগ সময় তার কোনো অর্থ থাকে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু শব্দ আসে যার কোনো উত্তর আমার কাছে থাকে না। ফলে সেটা যে আমার মনের কথা নয় তা আমি হলপ করে বলতে পারি। যেমন কাল আমি বারবার লিখছিলাম মালি, কিন্তু এর কি অর্থ থাকতে পারে তা আমার জানা নেই। এখানকার জেনে মালি তার থুতনিতে কয়েকটা দাড়ি আছে, আর তিনি চার্চের লোক। ওহো, খাওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা চেঞ্জ করে নিই। আমার রাঁধুনিটি আবার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে।
ঘড়ির দিকে চোখ পড়তেই মার্গারেট কথাটা বলে উঠল। আমরা সবাই উঠে পড়লাম। মালির কথাটা আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। আচ্ছা, ভালো কথা, ওই ব্রিজের পাশের কুটিরটা কিসের বলো তো? ওটাই কি ওই মালিটার কুটির? হ্যাঁ, তা ছিল, কিন্তু সে আর এখন ওখানে থাকে না। আসলে ওখানে কেউই থাকে না, ওটা খালি পড়ে রয়েছে। আমি যদি এখানকার জমিদার হতাম না, তাহলে ওই গার্ডেনারকে এখানে রেখেই মাইনে থেকে ভাড়াটা কেটে নিতাম। কিছু কিছু লোকের আয় ব্যয়ের হিসেবের কোনো কাণ্ডজ্ঞানই থাকে না। কিন্তু হঠাৎ এ কথাটা জিজ্ঞেস করছো কেন? আমি উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু মার্গারেটের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি বললাম, আরে নিতান্তই কৌতূহল, আর কিছুই না। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কি কি বিশ্বাস করো না? এই যে তোমার কৌতূহলটা যে নিছক, সেটা আমি বিশ্বাস করি না। আরে সত্যিই তাই, বাড়িতে কেউ থাকে কিনা সেটা জানার জন্য একটা নিছক কৌতূহল। ওর পাশ দিয়ে ক্লাব হাউসে যাওয়ার সময় ওটাকে খালি বলে মনে হয়েছিল, কিন্তু ফেরার সময় মনে হলো ওখানে যেন কেউ থাকে। আর কথাটা এমনই দৃঢ়ভাবে মনে হলো যে আমি দরজায় টোকা পর্যন্ত মেরে দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত কাউকে দেখতে না পেয়ে ফিরে এলাম। হিউ ওপরে উঠে গিয়েছিল। মার্গারেট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে পড়ল। সেখানে কেউ ছিল না? আশ্চর্য। এই ব্যাপারে কিন্তু আমারও তোমার মতোই মনে হয়। প্ল্যানচেটে বারবার গার্ডেনার কথাটা লেখার ব্যাপারটাও এইবার বোঝা গেল। ওই গার্ডেনারের কুটিরের কথাটাই তোমার মনে সবসময় ঘুরতে থাকে, তাই তো? বাহ, খুব বুদ্ধি তো। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। খাওয়া দাওয়ার পর সে রাতে যখন বিছানায় শুতে গেলাম, তখন আমার জানালার পর্দার ফাঁক দিয়ে উজ্জ্বল চাঁদের আলো এসে পড়ায় বাইরের সব কিছু বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার ঘরের সামনেই বাগান, আর বিকেলে ঘুরে বেড়ানো সেই মাঠটা, সব কিছু চাঁদের উজ্জ্বল আলোয় একেবারে ভেসে গেছে। সেই ছোট্ট নদীটা আর তার পাশে চুনকাম করানো সাদা দেওয়ালের কুটিরটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মনে হলো জানালার কাঁচের ওপর আলো পড়েছে। কিন্তু এ কি? আমার এবার যেন মনে হলো ঘরের ভেতরে আলো জ্বলছে। একই দিনে দুবার এই ভ্রম আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হলো, কিন্তু এবারে আরো বেশি অদ্ভুত মনে হলো ঘটনাটা, কারণ আমার চোখের সামনেই আলোটা নিভে গেল। এই কথাটা ভাবতে ভাবতে মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরিষ্কার জ্যোৎস্না রাতের সকাল যে পরিষ্কার হবে, সকালে উঠে সেই আশাটা পূর্ণ হলো না। ঘুম ভাঙতেই দেখি বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, আর বৃষ্টির ছিটে এসে আমার জানালার কাচের ওপর আছড়ে পড়ছে। এই পরিবেশে গল্ফ খেলার কোনো প্রশ্নই আসে না। যদিও বিকেলের দিকে ঝড়ের তাণ্ডব কিছুটা কমলো, কিন্তু বৃষ্টি একটানা পড়েই চলেছে। একটানা ঘরের ভেতর বসে বসে হাঁপিয়ে উঠেছিলাম। আমার দুই বন্ধু বাইরে বেরোতে রাজি না হওয়ায় আমি একাই গায়ে ম্যাকিনটস চাপিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে মাঠের ভেতরের সোজা কাদা রাস্তাটা না ধরে গল্ফের মাঠের রাস্তাটা ধরলাম। মনে মনে ভাবলাম, কাল সকালে গল্ফ খেলার জন্য হিউ আর আমার দুটো ভালো সরঞ্জাম খুঁজে রাখব। ক্লাবে গিয়ে কয়েকটা ম্যাগাজিন নিয়ে স্মোকিং রুমে সময় কাটাতে লাগলাম। ম্যাগাজিনের মধ্যে কতক্ষণ ডুবেছিলাম মনে নেই, কিন্তু পড়ন্ত সূর্যের আলো এসে হঠাৎ আমার ম্যাগাজিনের পাতাটাকে আলোকিত করে দিল। চোখ তুলে দেখলাম বৃষ্টি থেমে গেছে, আর খুব তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে আসছে। ফেরার সময় আর ঘুরপথে না গিয়ে মাঠের ভেতরের পথটা ধরেই বাড়ির দিকে পা বাড়ালাম। গতকালের মতোই আজকেও ব্রিজটা পেরিয়ে এগোতে লাগলাম। যতদূর মনে করতে পারছি, সেই ব্রিজটা পর্যন্ত আমি গতকালের রাতের ঘটনার কথা একবারও ভাবিনি, কিন্তু ব্রিজটা পেরোনোর পর হঠাৎ কথাটা আমার মাথায় এলো। আর ঠিক তখনই মনের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস জন্মালো যে ওই কুটিরে
মানুষ থাকে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই সেদিকে তাকিয়ে দেখলাম দরজার পাশে কে যেন একটা দাঁড়িয়ে আছে। সন্ধ্যের নেমে আসা অন্ধকারে তার মুখটা ভালো করে দেখা গেল না, শুধু বুঝতে পারলাম লোকটা বেশ লম্বা আর স্বাস্থ্যবান। লোকটা দরজাটা খুলে ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। এই কিছুক্ষণের মধ্যে আমি লক্ষ্য করলাম লোকটা দরজাটা যখন খুলছিল ঘরের ভেতর থেকে একটা আবছা আলো দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল। আমার মনে আর কোনো সন্দেহই রইল না যে আমার ধারণাই ঠিক। অথচ আমি পরিষ্কার জেনেছিলাম যে ওই কুটিরটা খালি। তাহলে ভেতরে ঢুকলো কে? আর দেখে কেনই বা মনে হলো যে সে যেন প্রতিদিনের মতোই তার বাড়িতে ফিরেছে। আর একবার ভয়ে ভয়ে গিয়ে দরজায় টোকা দিলাম। মনে মনে ভাবলাম দু একটা এদিক ওদিকের প্রশ্ন করব, কিন্তু কিছুক্ষণ পরেও কোনো উত্তর না পেয়ে বেশ জোরে ধাক্কা দিতে লাগলাম দরজায়, যাতে সে স্পষ্ট শুনতে পায়। কিন্তু প্রতিবারের মতো এবারও আর কোনো উত্তর এলো না। দরজার শেকলে চোখ পড়তেই আমি দেখলাম সেখানে তালা লাগানো। মনের মধ্যে একটা অস্বস্তি আর ভয় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু সেসব উপেক্ষা করে আমি কুটিরটার চারিদিকে ঘুরলাম। প্রতিটা খোলা জানালা দিয়ে ভেতরে উঁকি মারলাম, কিন্তু ভেতরে সব অন্ধকার। অথচ আমার স্পষ্ট মনে আছে 2 মিনিট আগে পর্যন্ত আমি খোলা দরজা দিয়ে এক ঝলক আলো বেরিয়ে আসতে দেখেছি। ঘটনাটা আমার মনে নানা রকমের প্রশ্নের জাল বুনে ফেলেছিল, তাই সেটার কথা আর কাউকে জানালাম না। ডিনারের পর হিউয়ের আপত্তি সত্ত্বেও মার্গারেট সেই প্ল্যানচেটটা করল যেটায় অনবরত মালির কথা লেখা হচ্ছিল। আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ঘুরপাক খাচ্ছিল, কিন্তু মার্গারেটকে কিছু জানালাম না। অনেকক্ষণ ধরে পেন্সিলটা কাগজের ওপর নেড়ে চেড়ে কতকগুলো আঁকা বাঁকা রেখা আর ওয়েদার রিপোর্টের মতো উঁচু নিচু ওঠানামা করে কিছু লেখার আগেই ক্লান্তিতে হাই তুলতে তুলতে মার্গারেটের মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল। মনে হলো সে যেন ঘুমিয়ে পড়েছে। হিউ বই থেকে মুখ তুলে আমার কানে কানে বলল, কালকেও এইভাবেই ঘুমিয়ে পড়েছিল। মার্গারেটের চোখ বুজে এলো। ঘুমন্ত মানুষের মতো নিঃশ্বাস পড়তে আরম্ভ করল। তারপর হঠাৎ আশ্চর্য দৃঢ়তার সঙ্গে হাতটা নড়তে লাগল। মস্ত বড় কাগজের ওপর সোজা একটা প্যারাগ্রাফ লেখা হয়ে গেল। তারপর একেবারে শেষে তার হাতটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সে যেন চমক ভেঙে জেগে উঠল। তারপর কাগজটার দিকে একবার তাকালো। হ্যালো, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে চালাকি করেছ? কাগজে লেখা প্রথম লাইনটা মার্গারেট পড়ল। তারপর আমাদের দিকে তাকাতে আমরা তাকে বোঝালাম যে আমরা কিছুই করিনি। এরপর সে কাগজের বাকি লেখাগুলো পড়তে লাগলো। মালি, আমি মালি। আমি ভেতরে আসতে চাই, আমি তাকে খুঁজে পাচ্ছি না। ও গড, আবার সেই গার্ডেনার? আমি কাগজটা দেখার জন্য সামনের দিকে ঝুঁকে পড়লাম। তারপর চোখ তুলে তাকিয়ে দেখি মার্গারেটের দৃষ্টি আমার ওপর নিবদ্ধ। সে কিছু বলার আগেই আমি তার মনের কথাটা বুঝতে পারলাম। মার্গারেট বলল, তুমি কি ওই খালি কুটিরের পাশ দিয়ে বাড়ি এসেছিলে? আচ্ছা, সেটা কি এখনো খালি আছে? কিছু দেখেছো তুমি? আমি সত্যিই যা দেখেছি অথবা দেখেছি বলে আমার ধারণা সেটা তাকে বলতে চাইলাম না। কারো যদি অদ্ভুত কিছু দেখার অভিজ্ঞতা ঘটে তাহলে আমাদের পরস্পরের ধারণায় একে অপরের সাথে না মেলাই ভালো। বললাম, আবার টোকা দিয়েছিলাম কিন্তু কোনো জবাব পাইনি। আচ্ছা, অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে চলো। মার্গারেট ওপরে চলে যাওয়ার পর হিউ আর আমি কালকে গলফ খেলা যাবে কিনা সেই জন্য বাইরের আবহাওয়া দেখতে গেলাম। আকাশে পরিষ্কার চাঁদ উঠেছে। আমরা বাড়ির সামনের ঘাসে ঢাকা রাস্তাটা ধরে হাঁটতে লাগলাম।
হঠাৎ হিউ চট করে পেছনে ফিরে আমাদের বাড়ির একটা কোণের দিকে আঙুল তুলে বলল, ওটা কি? ওই দেখো দেখো দেখো, ওখানে ওই তো মোড়টা ঘুরে গেল। আমি একটা লম্বা বলবান লোককে এক মুহূর্তের জন্য যেন দেখতে পেলাম। দেখতে পাওনি? আমি ঘুরে যাচ্ছি, ওকে ধরতেই হবে। এই এত রাতে কেউ আমাদের ঘরের চারিপাশে ঘুরঘুর করুক, এটা আমি চাই না। তুমি এখানে দাঁড়াও, লোকটা যদি ওদিক থেকে ঘুরে আসে তাহলে ওকে ধরবে, বুঝলে? হিউ চলে গেল। সামনের খোলা দরজাটার কাছে আমি অপেক্ষা করতে লাগলাম। সবে মাত্র হিউ আমার চোখের আড়াল হয়েছে এমন সময় দ্রুত ভারী পায়ের শব্দ আমি যেন স্পষ্ট শুনতে পেলাম। শব্দটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তারপর হঠাৎই আমি আতঙ্কে কেঁপে উঠলাম। মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে চৌকাঠ পেরিয়ে ভেতরে চলে গেল। আসলে ভয়ে বা আতঙ্কে কাঁপিনি আমি। আমার হাতে আমি তার ঠান্ডা স্পর্শ অনুভব করতে পেরেছিলাম। সেই হিমশীতল ঠান্ডায় কেঁপে উঠেছিলাম আমি। সেই আগন্তুককে ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শুনতে পেলাম ভেতরের মেঝের ওপর ভারী পায়ের শব্দ। খুব দ্রুত ভেতরের একটা দরজা খুলেই বন্ধ হয়ে গেল। তারপর চারিদিক একেবারে নিস্তব্ধ। পর মুহূর্তেই বাড়ির যেদিক থেকে ওই ভারী পায়ের শব্দ এসেছিল সেই দিক থেকে হিউ ছুটতে ছুটতে এলো। জিজ্ঞেস করলো, কোথায় গেল বলো তো লোকটা? আমার থেকে মাত্র 20 গজের বেশি দূরে ছিল না? একটা বড় লম্বা লোক। হ্যাঁ, কাউকে চোখে পড়েনি, তবে তার পায়ের শব্দ শুনেছি, কিন্তু কিন্তু দেখতে পাইনি। তারপর সে আমাকে ঠেলে বাড়ির ভেতরে ঢুকে গেছে। ওক কাঠের সিঁড়িতে কোনো পায়ের শব্দ হয়নি, তাই বাড়ির একতলায় এঘর ওঘর করে আমরা অনেক খুঁজলাম। ডাইনিং রুম আর স্মোকিং রুমের দরজায় তালা বন্ধ, ড্রয়িং রুমের দরজাটা খোলা। একমাত্র যে দরজাগুলো দেখলে খুলে আবার বন্ধ করা হয়েছে বলে মনে হতে পারে সেটা হলো রান্নাঘর আর চাকরদের ঘরে যাওয়ার দরজা। সেখানে খোঁজ করেও কারো কোনো হদিশ পেলাম না। আরও 2-4টে ঘর খোঁজা হলো, কিন্তু কেউ কোথাও নেই, সব ফাঁকা। ফায়ারপ্লেসের পাশে একটা ইজি চেয়ার রাখা ছিল, সেটা তখনও দুলছে, যেন কেউ সেটায় বসেছিল, এই মাত্র উঠে গেছে। কিন্তু চেয়ারটা হঠাৎ আবার ধীরে ধীরে দুলতে আরম্ভ করল। মনে হচ্ছে যেন সেখানে এখনো কেউ আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিছু একটা মনে হতে এগিয়ে গিয়ে সেটাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু আমার হাতটা সেদিকে যেন যেতেই চাইল না। শেষ পর্যন্ত কোথাও কিছু না পেয়ে আমরা ঘুমোতে চলে গেলাম। যা দেখেছিলাম, বিশেষ করে যা দেখতে পাইনি, বেশিরভাগ মানুষের ঘুম কেড়ে নেওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট। আর আমিও খুব একটা শক্ত মনের মানুষ নই। অনেকক্ষণ ধরে সতর্কভাবে চোখ কান খোলা রেখে যখন আমার চোখে ঘুম ঢলে পড়ল, তখনই একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমার মনে হলো আমার ঘরে কেউ একজন ঘোরাঘুরি করছে। প্রথমে ভেবেছিলাম হিউ, বোধহয় আমাকে দেখতে এসেছে, আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা। কিন্তু তখনই আমাদের 2 ঘরের সংযোগ করা দরজায় একটা টোকা দেওয়ার শব্দ হলো। বুঝতে পারলাম আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটা জানার জন্যই হিউ টোকা দিচ্ছে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগল, হিউ যদি দরজার ওপাশে টোকা দেয় তাহলে ঘরের ভেতরে কে? আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই সময়ই সেই পায়ের শব্দটা আমার ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেল। এরপরেই ওপরের ছাদে ওঠার সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল, এবং পর মুহূর্তেই ছাদের কোণার ঘরে আমাদের ঠিক মাথার ওপরে পায়ের শব্দ শুনতে পেলাম।
হিউ জিজ্ঞেস করল, এই ওখানে তো চাকরদের শোয়ার ঘর না? হ্যাঁ। ওখানে তো কেউ ঘুমোয় না। চলো তো একবার দেখে আসি, নিশ্চয়ই কেউ এসেছে। চলো। মোমবাতি জ্বালিয়ে পা টিপে টিপে ওপরে উঠতে লাগলাম। আর যখনই একেবারে ওপরের সিঁড়িটাতে পা দিয়েছি, অমনি আমার আগে চলতে থাকা হিউ বলল, কেউ যেন আমাকে পাশ কাটিয়ে গেল। কথাটা বলেই সে বাতাসে কাউকে ধরার জন্য হাত চালালো। আমিও একই জিনিস অনুভব করেছিলাম। ঠিক তারপরেই আমাদের নিচের দিকের সিঁড়িতে কারো নেমে যাওয়ার পায়ের শব্দ শুনতে পেলাম। অদৃশ্য মানুষটা সিঁড়ি দিয়ে নেমে গেল। সারা রাত ধরে সেই পায়ের শব্দ বারান্দায় ঘুরে বেড়াতে লাগলো। কেউ যেন সারা বাড়িতে কিছু খুঁজে চলেছে। শুয়ে শুয়ে সেই শব্দ শুনতে শুনতে হঠাৎ আমার মার্গারেটের প্ল্যানচেটের পর যে কথাটা জানা গিয়েছিল সেইটা মনে পড়ে গেল। আমি ভেতরে যেতে চাই, তাকে এখানে দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে সত্যি কেউ একজন এসেছে আর আর সারা বাড়িটা খুঁজে চলেছে। সে কি মালি? কিন্তু এই অদৃশ্য লোকটা মালি বা হতে যাবে কেন? আর সে কাকেই বা খুঁজে চলেছে? শরীরের কোনো ব্যথা যদি সেরে ওঠে, সেটা যেমন মনে করা শক্ত, ঠিক সেরকমই পরের দিন সকালে রেডি হতে হতে গতকাল রাতের ওই অদ্ভুত ভয়ের কথা বহু চেষ্টা করেও ঠিকঠাকভাবে মনে করতে পারলাম না। শুধু মনে আছে রাতে ইজি চেয়ারটা আবার দুলতে দেখে এবং বাইরের সিঁড়িতে পায়ের শব্দ শুনে আমার ভেতরটা কেমন যেন দুর্বল হয়ে পড়েছিল। আর আমার গায়ে যে অদৃশ্য শীতল ছোঁয়া লেগেছিল, তাতে বুঝেছিলাম যে সে কোনো সাধারণ বা জীবন্ত কেউ না। কিন্তু এখন এই সুন্দর শান্ত সকালে শীতের সূর্যের আলোয় সারা দিন কিছুই বুঝতে পারলাম না। শরীরের ব্যথার মতোই সেটার উপস্থিতি থাকলে তবেই তাকে বোঝা যেত, কিন্তু সারা দিন তা একেবারেই অনুপস্থিত। হিউয়ের অবস্থাও আমার মতো, বরং সে ব্যাপারটাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা শুরু করে দিল। বলল, দেখো, সে যেই হোক আর যাকেই খুঁজুক, সে কিন্তু দেখতে বেশ সুন্দর, কি বলো? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা, মার্গারেটকে কিন্তু এসবের কিছুই বলবে না। এই চেয়ারের কথা বা ওই কারোর উপস্থিতির কথাটা সে যেন কিছুই না জানে। আর যেই হোক, সে হয়তো গার্ডেনার নয়। কখনো শুনেছ যে গার্ডেনার সারাক্ষণ বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়? সেদিন বিকেলে মার্গারেট গাড়ি নিয়ে তার কোনো বন্ধুর বাড়িতে আড্ডা দিতে গিয়েছিল। ফলে হিউ আর আমি খেলার শেষে ক্লাব হাউসেই কিছু একটা খেয়ে নিলাম। আর তারপর এই তৃতীয় দিন চুনকাম করা কুটিরটার পাশ দিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু আজকে সেখানে কেউ আছে বলে মনে হলো না। এমনকি মনের মধ্যে যে অস্বস্তি হতো সেটাও হলো না। কুটিরটা ভয়ঙ্কর নির্জন ভাড়াটে বাড়ি খালি পড়ে থাকলে যেমন লাগে তেমনই মনে হলো। এমনকি জানালা দিয়ে আজ কোনো আলো বা আলোর মতো কোনো আভাস পর্যন্ত দেখতে পেলাম না। হিউকে আমার আগের দিনের অভিজ্ঞতার কথা বলতে সে সেটাও রাতের স্মৃতির মতোই হেসে উড়িয়ে দিল। যখন বাড়ির দরজায় পৌঁছলাম তখনও পর্যন্ত সেই ইয়ার্কি করে চলেছে। আরে বাবা, এটাও এক ধরনের মনের ভ্রম, মাথায় আঘাত লাগার ফলে যেমন হয় তেমন। আরে, দরজায় যে তালা বন্ধ। কথাটা বলে সে দরজায় টোকা দিল। ভেতর থেকে চাবি ঘোরানোর শব্দ হলো। যে চাকরটা দরজা খুলে দিল, হিউ তাকে জিজ্ঞেস করল, দরজায় তালা কেন বলো তো? আগে আধ ঘন্টা আগে বেল বেজেছিল স্যার, সেইটাই শুনে দেখি একটা লোক বাইরে দাঁড়িয়ে আছে। আর তারপর আমি বুঝতে পারলাম হিউ সতর্ক আর সিরিয়াস হয়ে উঠেছে। এতক্ষণ যে ইয়ার্কি করছিল তার লেশ মাত্র তার গলায় তখন নেই। আগে তার চাহনিটা আমার খুব একটা ভালো লাগেনি স্যার। তার কি দরকার জানতে চাইলাম, তিনি কিছুই বললেন না। তারপর হঠাৎ করে যে কোথায় গেলেন আমি কিছুই দেখতে পেলাম না স্যার। তিনি কোন দিকে গেলেন বলে তোমার মনে হয়?
একবার আমার দিকে তাকিয়ে চাকরটাকে প্রশ্ন করল হিউ। আগে তা তো ঠিক বলতে পারবো না স্যার, ঠিক চলে গেল বলে মনে হলো না। মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দ্রুত চলে গেল। ঠিক আছে। আমরা ভেতরে ঢুকে জানতে পারলাম মার্গারেট তখনও বাড়ি ফেরেনি। একটু পরেই যখন তার গাড়ির শব্দ শোনা গেল, তখন আরেকবার হিউ আমাকে মনে করিয়ে দিল, শোনো, আমাদের অভিজ্ঞতার কথা যেন কিছুতেই মার্গারেটকে না বলা হয়। এর মধ্যে আবার চাকরটাও লোকটাকে দেখেছে। মার্গারেট যখন ঘরে ঢুকল তখন তার চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। আমার আর হিউয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, শোনো, আমার প্ল্যানচেট নিয়ে তোমরা আর কখনো হাসি ঠাট্টা করবে না। মড অ্যাশফিল্ডের কাছ থেকে একটা অদ্ভুত গল্প শুনে এলাম। গল্পটা ভয়ঙ্কর কিন্তু বেশ ইন্টারেস্টিংও। আচ্ছা, ওসব কথা থাক না এখন। শোনো, এখানে একজন মালি সত্যিই ছিল। ওই ব্রিজের পাশে ছোট্ট কুটিরে সে থাকতো। হিউ আর আমার মধ্যে দৃষ্টি বিনিময় হলো। তারপর সে ঘুরে গেল। তখন আমাদের দুজনের মাথায় যে একই চিন্তা ঘুরছিল সে কথা আমি হলফ করে বলতে পারি। মার্গারেট বলল, লোকটা বিয়ে করেছিল নিজের থেকে অনেক কম বয়সী একটি মেয়েকে। ধীরে ধীরে সে তার স্ত্রীর প্রতি ভয়ঙ্কর সন্দেহবাতিক হয়ে ওঠে। একদিন রাগের মাথায় নিজের হাতে স্ত্রীকে গলা টিপে মেরেও ফেলে। কিছুক্ষণ পর একজন কুটিরে এসে দেখে যে সে তার স্ত্রীকে ধরে কাঁদছে আর তাকে বাঁচানোর চেষ্টা করছে। ঘটনাটা জানাজানির পর সবাই পুলিশ ডাকতে গেল, কিন্তু তার আগেই মালিটা নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। কি ভয়ঙ্কর, তাই না? কিন্তু আরও একটা ব্যাপার আমাকে অবাক করছে, যে প্ল্যানচেটে যে কথাগুলো লেখা হয়েছিল আমি সেসব কথা কিছুই জানতাম না। আজ রাতে আবার আমি প্ল্যানচেটে বসবো। আমি আরও জানতে চাই। ওহো, 8 ঘন্টার মধ্যে তো পোস্ট চলে যাবে। আমার অনেক চিঠিপত্র পাঠানোর আছে। কিন্তু হিউ, একটা কথা মনে রেখো, ভবিষ্যতে আমার প্ল্যানচেটকে সম্মান দেবে। এই বলে মার্গারেট চলে গেল। তারপর আমরা ব্যাপারটা নিয়ে কথা বলতে শুরু করলাম। নিজের ইচ্ছের বিরুদ্ধে হিউ ঘটনাটা বিশ্বাস করলেও এটা যে একটা আকস্মিক যোগাযোগ ছাড়া অন্য কিছু না সেটা স্বীকার করতে চাইল না। সে বলল, গতকাল রাতে আমরা যা শুনেছি দেখেছি, আর আজ সন্ধ্যায় আবার সেই যে অদ্ভুত আগন্তুকটা এসেছিল, তার কথা যেন মার্গারেটকে কিছুতেই না বলা হয়। সে অযথা ভয় পাবে আর উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে শুরু করবে। আর প্ল্যানচেটের কথা, ওতে হিজিবিজি উল্টোপাল্টা লেখা ছাড়া আর কিছুই হবে না। হে, ওটা কিসের শব্দ? ভেতরে আসুন। ঘরের ভেতরে কোনো এক জায়গায় কেউ যেন এসে দাঁড়ালো। শব্দটা দরজার কাছ থেকে এলো বলে আমার মনে হয় না, কিন্তু হিউ যখন লক্ষ্য করল যে তার কথার জবাবে কেউ সাড়া দিচ্ছে না, সে তৎক্ষণাৎ গিয়ে দরজাটা খুলে ফেলল। বাইরের হল ঘরে কয়েক পা এগিয়ে আবার ফিরে এলো সে। তুমি কিছু শুনতে পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছিলাম। কেন, ওখানে কেউ নেই? একটা জনপ্রাণীও না। হিউ ফায়ারপ্লেসের কাছে ফিরে এলো। বিরক্তভাবে সদ্য ধরানো সিগারেটটা আগুনের মধ্যে ছুঁড়ে দিল। শব্দটা খুব অদ্ভুত না? তুমি বুঝবে কিনা জানি না, আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। এর থেকে বেশি অস্বস্তি আমার আর কখনো মনে হয়নি। আমার মনে হয় আমি ভয় পেয়েছি। আর আমার বিশ্বাস তুমিও কিছু একটার জন্য ভয় পাচ্ছ। আমি শত চেষ্টা করলেও হিউয়ের বলা কথাগুলো অস্বীকার করতে পারতাম না। হিউ একটু থেমে আবার বলল, দেখো, আমাদের খুব সতর্কভাবে চলতে হবে। ভয়ের থেকে সংক্রামক আর কিচ্ছু নেই। আমাদের ভয়টা যেন মার্গারেটকে না জাঁকিয়ে ধরে। কিন্তু তুমি তো বুঝতে পারছো না, আমাদের ভয়ের থেকেও শক্তিশালী অদ্ভুত কিছু একটা এখানে রয়েছে। সেটাই এই বাড়িতে ঢুকেছে আর আমরাও তার পেছনে লেগেছি। আগে কখনো আমি এসব জিনিসে বিশ্বাস করতাম না, কিন্তু এখন না রীতিমতো ভয় পাচ্ছি। আমি একবারের জন্য হলেও এর মুখোমুখি হতে চাই, দেখতে চাই এটা আসলে কি।
দেখো, যদি জানতে চাও আমি কি ভাবছি, তাহলে বলবো আমার বিশ্বাস যে লোকটা তার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছিল, তারপর নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। এটা তারই অতৃপ্ত আত্মা। কিন্তু আমি বুঝতে পারছি না যে আত্মাটা আমাদের কিভাবে ক্ষতি করতে পারে। আমরা তো রীতিমতো নিজেদের ভয়েই কাবু হয়ে পড়েছি। কিন্তু আমরা তো এর পিছনে লেগেছি, তাহলে এ আমাদের কি করবে? ও গড, যদি জানতে পারতাম এর পরিকল্পনা কি, তাহলে কোনো সমস্যাই হতো না। কিন্তু কিন্তু জানা না গেলে। ও, ফ্রেশ হওয়ার সময় হয়ে গেছে, চলো। আর হ্যাঁ, মনে রাখবে মার্গারেট যেন জানতে না পারে। ডিনারের সময় মার্গারেটের মন মেজাজ খুবই ভালো ছিল। গত 24 ঘন্টার মধ্যে যেসব ঘটনা ঘটেছে তার কিছুই সে জানে না। সে প্ল্যানচেটে মালির সম্পর্কে তার যে অনুমান, যেটা সে নিজেই বলেছে, সেই চিন্তাতেই মশগুল হয়ে রয়েছে। সেই আলোচনা থেকেই সে টপিক চেঞ্জ করে একটা নতুন 3 জনের মজার পেশেন্স খেলার কথা বলতে লাগলো। খেলাটা সে তার বন্ধুর কাছ থেকে শিখে এসেছে এবং তাকে কথা দিয়েছে যে ডিনারের পর আমাদের দুজনকেও শিখিয়ে দেবে। কাজেও সে করল তাই। এদিকে আমরা দুজনই যে প্ল্যানচেটের পরিকল্পনাটা এড়িয়ে যেতে চাইছি সেটা বুঝতে না পেরেই সে খেলায় মেতে উঠল। কিন্তু যখন সে বুঝতে পারল অনেকটা রাত হয়ে গেছে, সে তাড়াতাড়ি সমস্ত তাস গুটিয়ে ফেলল। এবার আধ ঘন্টার জন্য প্ল্যানচেটে বসা যাক। আর একটা হাত কি খেলা যায় না? অনেকদিন পর একটা ভালো খেলা দেখলাম। এই খেলার পর প্ল্যানচেট ঠিক জমবে না, বুঝলে? আরে প্ল্যানচেটে যদি আবার মালি আসে তাহলে তো বেশ জমবে। কিন্তু এসব তো ভুয়ো। তুমি এত বেশি বেরোশেক না, যাও গিয়ে বই পড়ো। হিউ উঠে পড়ল। মার্গারেটও ততক্ষণে তার সরঞ্জাম আর একটা কাগজ বের করে ফেলেছে। মার্গারেট, আজ রাতে দয়া করে প্ল্যানচেটে বসো না। কিন্তু কেন? তোমার তো এখানে থাকার দরকার নেই। দেখো, তবু বলছি আজ ওটা থাক না। মার্গারেট তীক্ষ্ণ দৃষ্টিতে হিউয়ের দিকে তাকালো একবার। হিউ, আমার মনে হচ্ছে তোমার মনের মধ্যে কিছু একটা চলছে। পরিষ্কার করে বলো তো, তুমি কি ভয় পেয়েছো? ভাবছো নিশ্চয়ই এর মধ্যে রহস্যজনক কিছু আছে। কি ভাবছো বলে ফেলো। বুঝতে পারলাম কথাটা বলবে কি বলবে না সেই নিয়ে হিউ ইতস্তত বোধ করছে। শেষ পর্যন্ত সে মার্গারেটের সাথে প্ল্যানচেটে বসতেই রাজি হলো। বেশ, তাহলে তুমি তোমার কাজ শুরু করো। আচ্ছা বেশ, ঠিক আছে, 10 মিনিট। কথা দিচ্ছি, মালির কথা একদম ভাববো না। বোর্ডের ওপর হাত রাখা মাত্রই মার্গারেটের মাথাটা সামনের দিকে ঝুলে পড়ল। তার হাত চলতে শুরু করল। আমি তার খুব কাছেই বসেছিলাম। কাগজের ওপর মার্গারেটের হাত ঘুরতে ঘুরতে লেখাগুলো পরিষ্কার ফুটে উঠল। আমি লেখাগুলো পড়লাম। আমি ভেতরে এসেছি, কিন্তু তবু তাকে খুঁজে পাচ্ছি না। তোমরা কি তাকে লুকিয়ে রেখেছ? তোমরা যেখানে আছো আমি সেই ঘরটা খুঁজে দেখব। আরও কিছু লেখা প্ল্যানচেটের তলায় চাপা পড়ে গিয়েছিল, কারণ ঠিক সেই মুহূর্তেই একটা ঠান্ডা বরফের স্রোত ঘরের মধ্যে বয়ে গেল, আর প্রচণ্ড জোরে দরজায় একটা ধাক্কা পড়ল। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। হিউ লাফিয়ে উঠে দাঁড়ালো। মার্গারেট, মার্গারেট ওঠো, জাগো, কি যেন একটা আসছে। দরজাটা খুলে গেল। দরজার ওপাশে দেখা গেল একটা লম্বা মানুষের ছায়ামূর্তি। সে প্রথমে তার মাথাটা বাড়িয়ে ঘরের এদিক ওদিক দেখতে লাগলো। মনে হলো দু চোখের একাগ্র বিষণ্ণ দৃষ্টি দিয়ে সে ঘরের প্রতিটা কোণা খুঁজে চলেছে। মার্গারেট, মার্গারেট, মার্গারেট! মার্গারেট ততক্ষণে জেগে উঠেছে। আতঙ্কে তার চোখ বিস্ফারিত, আর সেগুলো স্থির নিবদ্ধ হয়ে রয়েছে আমাদের নতুন আগন্তুকের দিকে। হিউ, চুপ করো। কথাটা বলতে বলতে মার্গারেট উঠে দাঁড়ালো। প্রেতাত্মাটা
এবার স্থির দৃষ্টিতে মার্গারেটের দিকে তাকিয়ে রইল। একবার তার পুরো ঠোঁটগুলো আর লালচে দাড়িটা নড়ে উঠল, কিন্তু কিছুই শুনতে পাওয়া গেল না। তার মুখ যন্ত্রের মতো নড়ে চলেছে। এবার সে ভেতরে এসে দাঁড়ালো এবং আমরা সবাই একসাথে তাকে দেখে আতঙ্কে শিউরে উঠলাম। দেখলাম তার গলার এক পাশে মস্ত লাল গভীর দগদগে কাটা একটা ঘা। তা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আমরা কতক্ষণ ওইভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম বলতে পারি না, তবে আমরা কোনো রকম অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের নড়াচড়া করার যেন কোনো ক্ষমতাই ছিল না। আমার মনে হয় বড়জোর আমরা 10 থেকে 12 সেকেন্ডের জন্য ওইভাবে দাঁড়িয়েছিলাম। এরপর লোকটা ঘুরে দাঁড়ালো এবং যেভাবে এসেছিল সেইভাবেই চলে গেল। বারান্দায় তার ভারী পায়ের শব্দ আমরা ভেতর থেকে শুনতে পেলাম। তারপর সদর দরজাটা হঠাৎই সজোরে বন্ধ হয়ে গেল, আর সেই বন্ধের সাথে সাথে সারা বাড়ি যেন কেঁপে উঠল। সব কিছুই শেষ হয়ে গেল। ঈশ্বর ওকে ক্ষমা করুন। এই ঘটনাটা আপনারা আপনাদের খুশি মতো ব্যাখ্যা করতে পারেন। সে যে কোনো মৃত্যুপুরী থেকে আবির্ভূত হয়েছিল আপনাদের তা নাও মনে হতে পারে। আপনারা এটাও বলতে পারেন যে যেখানে এই হত্যা এবং আত্মহত্যা ঘটেছিল সেখানে এমন একটা ছাপ রয়ে গেছে যেটা কোনো বিশেষ পরিবেশের দৃশ্য ও অদৃশ্য মূর্তিতে রূপান্তরিত হতে পারে। ইথারের ঢেউ অথবা অনেক কিছুই রয়েছে যেগুলো এই ধরনের ঘটনার ছাপ ধরে রাখতে পারে। সহজভাবে বললে এও বলা যায় যে সেই সব ছাপ কখনো যে কোনো সময়ে বাস্তবে রূপান্তরিত হওয়ার যোগ্য। অথবা হয়তো আপনারা এটাও বলতে পারেন যে মৃত ব্যক্তিটির আত্মা সত্যি সত্যি এখানে এসেছিল। হয়তো যেখানে সে অপরাধটা করেছিল তার আত্মার প্রায়শ্চিত্ত এবং অনুশোচনার জন্যই সে সেখানে বারবার ফিরে এসেছিল। স্বাভাবিকভাবে কোনো বাস্তববাদী মানুষ এক মুহূর্তের জন্যও এই ব্যাখ্যা মেনে নেবেন না। আবার একজন বাস্তববাদীর মতো একগুঁয়ে যুক্তিহীন মানুষেরও অভাব নেই। কিন্তু আপনাদের ধারণা যাই হোক না কেন, সেখানে যে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মার্গারেটের শেষের কথাগুলো বিফলে যায়নি। এতক্ষণ আপনি শুনছিলেন এডওয়ার্ড ফ্রেডরিক বেনসনের কাহিনী দি গার্ডেনার। হিউয়ের চরিত্রে অপূর্ব, মার্গারেটের ভূমিকায় রীতি, গল্প পাঠে এবং চাকরের চরিত্রে সায়ন, অনুবাদ, নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।